এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা পশ্চিমবঙ্গের যে ইউজিসি তারা যে জাতীয় কোর্স নীতি প্রণয়ন করেছিলেন 2020 সালে, সেই অনুযায়ী যারা 2023 সালে বিশ্ববিদ্যালয়ে যে কলেজে যারা ভর্তি হচ্ছে, পূর্বের যে শিক্ষাক্রম এবং যে বর্ষ নির্ধারিত ছিল তার থেকে এখন কিন্তু আলাদা হয়েছে। আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের যারা 4 বছরের বা 3 বছরের, অর্থাৎ যারা 8টি সেমিস্টার বা 6টি সেমিস্টারে পরীক্ষা দেবে, তাদের যে একটি মাইনর কোর্স আছে, সেটি মধ্যে আমার ভিডিওটি হবে বাংলা বিষয়ের মাইনর কোর্স। এখানে বিষয়গুলি নিয়ে আলোচিত হয়েছে। তার মধ্যে 4টি এককে ভাগ করা হয়েছে। এই 4টি এককের মধ্যে প্রথমটি হচ্ছে সাহিত্যের সংরূপ, অর্থাৎ সাহিত্য বলতে যে বিষয়গুলিকে নিয়ে প্রাথমিকভাবে আমরা আলোচনা করি, সেই বিষয়টি আজকে আমাদের পর্যালোচনা করব। এখন এই যে প্রাথমিক সংরূপেরও আবার 5টি বিভাগ আছে। এই 5টি বিভাগ কি কি? 1 নম্বর হচ্ছে কবিতা, 2 নম্বর হচ্ছে নাটক, 3 নম্বর হচ্ছে উপন্যাস, 4 নম্বর হচ্ছে ছোট গল্প, আর 5 নম্বর হচ্ছে প্রবন্ধ। এখন কবিতা, এই যে বিষয়টি, এই কবিতার বিষয়ে এটি একটি ব্যাপক ক্ষেত্র। এ তো আর সুকান্ত ভট্টাচার্যের মতো এখানে বলা যাবে না, কবিতা তোমায় দিলে মাঝকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। না, কবিতা হচ্ছে গিয়ে বাঙালি জাতির ক্ষেত্রে একটা সময় ছিল যখন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এই কবিতার মাধ্যমেই হতো। বাংলাদেশের তথা পশ্চিমবঙ্গের যে আমাদের কলেজগুলি আছে, তার মধ্যে বিশেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে কলেজগুলি আছে, তার যে সিলেবাসের অন্তর্ভুক্ত যে প্রথম বিষয়টি, সেটি হচ্ছে যে কাব্যের সংরূপ, অর্থাৎ কাব্য কবিতা, তাকে কিভাবে আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা করব, সেই বিষয় নিয়ে আমরা যে আলোচনা করছি। তার সঙ্গে সঙ্গে আমরা যে কাব্য বলতে আমরা যা বুঝি, তাহলে প্রাথমিক পর্বে কবিতা বলতে আমাদের যে কিছু তার মধ্যে যে সংজ্ঞা থাকে, সে সংজ্ঞাগুলোর মধ্যে এরকম আমরা প্রথমেই আলোচনা করতে পারি। আর এ প্রসঙ্গে সচেতন ছাত্রছাত্রী এবং সচেতন পাঠক বা আমার যে শ্রোতা, তাদেরকে প্রত্যেককেই বলবো যে বাংলা এই সাহিত্যটা, এর সঙ্গে ওতপ্রোত জড়িত হয়ে আছে সংস্কৃত সাহিত্য। এবং সেই সংস্কৃত সাহিত্য মানে যাকে আমরা বলেছিলাম প্রাচীন ভারতীয় আর্য, যা মধ্য ভারতীয় আর্যে রূপান্তরিত হয়ে পরবর্তীকালে নব্য ভারতীয় আর্য, এবং যে আঞ্চলিক যে ভাষা বাংলা ভাষা, এই ভাষার সঙ্গে সংস্কৃতের একটা যোগাযোগ কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে যেহেতু দীর্ঘদিন ধরে ভারতবর্ষে ব্রিটিশ শাসন এখানে ছিল, এছাড়াও ব্রিটিশ শাসনের বাইরেও পৃথিবীর মধ্যে যেটি সবথেকে বর্তমানে সমৃদ্ধশালী ভাষা এবং যার শব্দভাণ্ডার
পৃথিবীর মধ্যে সবথেকে সুবিখ্যাত, সেই ইংরেজির সঙ্গেও এর যোগাযোগ কিন্তু রয়েছে। সুতরাং আমরা যাই আলোচনা করি না কেন, সঙ্গে সঙ্গে আমাদের সংস্কৃত, বাংলা এবং যেন ইংরেজি, এরা যেন তিন কন্যে হাত ধরাধরি করে চলছে। তাহলে আমরা প্রথমেই সাহিত্য বলতে কি বোঝায় বা কী ধরনের সংজ্ঞা সংস্কৃত দেওয়া হয়েছে তার আমরা দু একটা উপমা দিই। যেমন হচ্ছে ভামহ বলে একজন বিখ্যাত, তিনি পণ্ডিত, সংস্কৃত সাহিত্যের বিখ্যাত মানুষ ভামহ, তিনি বলেছেন শব্দার্থ সহিতৌ কাব্যম। তাহলে কাব্য কাকে বলবে? শব্দের সঙ্গে অর্থের একটা সুন্দর নিবিড় সংযোগ থাকলেই তাকে কাব্য বলা হয়েছে। পরবর্তীকালে বিশ্বনাথ বা আরও যে সমস্ত সাহিত্যিকগণ সংস্কৃততে রয়েছেন তারা বলেছেন রমণীয়ার্থ প্রতিপাদকং শব্দং কাব্যম। এছাড়া বলা হয়েছে বাক্যং রসাত্মকং কাব্যং। সর্বোপরি দণ্ডী তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে তিনি বলেছেন কাব্যং গ্রাহ্যং মলাঙ্কারাত। আমরা কাব্য বিষয়ের আমার মনে হয় সবথেকে বেশি যে বিষয়টি আলোচনা করা দরকার সেটা হচ্ছে সংস্কৃতর সেই চিরাচরিত যে শ্লোক, বাগার্থ বিব সংপৃক্তই বাগার্থই প্রতিপত্তয়ে জগতৌ পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বর। অর্থাৎ এই যে শব্দ এবং অর্থ এরা একে অন্যের একেবারে পরস্পরের পরিপূরক। যেমনভাবে পার্বতী এবং পরমেশ্বর তারা যেমন একে অপরের পরিপূরক, তেমনই কথাটাই বলতে চেয়েছেন সংস্কৃত সাহিত্যের সমস্ত পণ্ডিতগণ বা চিন্তকগণ বা দার্শনিকগণ। একইভাবে আমরা যদি ইংরেজি সাহিত্যের দিকে নজর ঘোরাই তাহলে সেখানেও যে একেবারে গ্রাস রুট, যেখানে বলা হয়েছে যে হোয়াট ইজ পোয়েট্রি, এরম যদি একটা আসে তাহলে সেখানে আমরা প্রথমেই এক গ্রাস রুটের যে সংজ্ঞা সেটা এইভাবে দেওয়া যেতে পারে, দ্য পোয়েট্রি ইজ দ্য বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার, এরকম একটা বলা যেতে পারে। পরবর্তীকালে আবার সেটা আরও উন্নত হয়েছে, উন্নত হতে গিয়ে বলা হয়েছে পোয়েট্রি টেক্স ইট অরিজিন ফ্রম রিকালেক্ট ইন ট্র্যাঙ্কুইলিটি স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। এছাড়াও সংস্কৃততে যেমন বহু সংজ্ঞা রয়েছে, ইংরেজিতেও কিন্তু আরও সংজ্ঞা রয়েছে। বিশেষ করে আরও একটি সংজ্ঞা যেটি প্রায়ই মুখে মুখে উচ্চারিত হয় সেটি হচ্ছে এরকম, এ পোয়েট্রি ইজ এ স্মেল, that smell is the human thought, passion, emotion, etc. এভাবেও আমরা কবিতাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। বাংলায় সেইভাবে কোনো কিন্তু কবিতার যে সংজ্ঞা, কাব্যের যে সংজ্ঞা সেইভাবে পাওয়া যায় না। তবুও এক সময় এই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যে কবিতাই করেছে তার যে প্রধান যে বিষয়গুলি রয়েছে সেগুলি নিয়ে আমরা এখন আলোচনা করতে পারি। সেই কবিতার মধ্যে একেবারে যাকে বলে বুনিয়াদি বা আমরা বলতে পারি যে আদিম যে সমাজ, সেই সমাজে কিন্তু প্রথম কবিতা দিয়ে গড়ে উঠেছিল মহাকাব্য। মহাকাব্যের পরে আসে গীতিকাব্য, মহাকাব্যের পরেই আসে গীতিকাব্য, এবং গীতিকাব্যের পরবর্তীকালে আমরা দেখলাম যে মহাকাব্যের গীতিকাব্যের এই দুই স্তর পেরিয়ে, এই দুটি স্তর কিন্তু বিরাট ব্যাপক স্তর, এই স্তর দুটি যাওয়ার পরে আমরা আরও কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র স্তরের কথা ভাবি। যেমন ওড মানে হচ্ছে স্তুতি
কবিতা বা স্তুতি কাব্য। এছাড়াও আছে এলিজি বা শোককাব্য। এছাড়াও আছে গাথা কবিতা, যেমন হচ্ছে ব্যালাড, আমাদের যেমন হচ্ছে গিয়ে বাংলার ময়মনসিংহ গীতিকা। এছাড়াও আছে প্রার্থনা বিষয়ক কবিতা, যাকে আমরা বলি হাইম অর্থাৎ, এবং সর্বোপরি আসে আখ্যান কাব্য, অর্থাৎ যার মধ্যে আছে গল্প এবং সেই গল্পের মাধ্যমে কবিতার আকারে প্রকাশিত হয়েছে। এবং আধুনিক কালের যেটি কবিতার একেবারে শেষতম স্তর বলা হয়, তাকে বলা হয় গদ্য কবিতা। এই গদ্য কবিতায় আমরা এই কবিতার এতগুলি স্তর দিয়ে আমরা আলোচনার মধ্যে অগ্রসর হতে পারব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মহাকাব্য। এই মহাকাব্যের যে প্রশ্নগুলি আমাদের করতে হবে, কারণ আমরা সকলেই জানি এটি এমসিকিউ ধরনের রচনা হবে এবং তার সঙ্গে কিছু প্রশ্ন আছে যেগুলি ব্রড ধরনের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন আছে। সেই সব প্রশ্নগুলির উত্তরের ক্ষেত্রে আমরা প্রশ্ন এবং উত্তরের মধ্য দিয়েই এগিয়ে যাব। প্রথমেই আসবে মহাকাব্য কাকে বলে। এখন এই মহাকাব্য কাকে বলে, এটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কথা অবশ্যই আমাদের স্মরণ করতে হয়। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অবশ্য বলেছেন মহাকাব্যের দিন চলে গেছে। মহাকাব্যের দিন চলে যেতে পারে, কিন্তু মহাকাব্য তো রয়ে গেছে। এবং এই মহাকাব্যের সম্পর্কে কি হয় না, প্রথমত হয় নায়ক। মহাকাব্যে একজন নায়ক থাকে এবং সেই নায়কের চরিত্র কেমন হবে, সেই চরিত্রের আবার বিভাজন আছে। কোথাও ধীরোদাত্ত, ধীরোদ্ধত, ধীরললিত, এই 3 চরিত্র। এবং তারা পর্বতের মতো বিশাল, সমুদ্রের মতো গভীর এই যে চরিত্র, এই চরিত্রেরকে চিত্রণ করাই হচ্ছে মহাকাব্যের অন্যতম, অর্থাৎ চরিত্র নির্মাণ মহাকাব্যের অন্যতম লক্ষ্য। এবং সেখানে থাকে আরেকটি বিষয়, সেটি হচ্ছে রস। যদি আমরা ওই চরিত্রগুলিকে বলি যে বিভাব, বিভাবানুভাব বভিচারী সংযোগাত রস নিষ্পত্তি। এবার রসে দেখা যায় যে সংস্কৃত সাহিত্যের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য সূত্রে 9টি রস আছে, কিন্তু নাটকে আবার এটি 8টি। এই 9টি রস কিভাবে আসে না, বিভাব থেকে আসে। বিভাবের পরে কিভাবে আসছে, অনুভাব। এবার সেই ভাব থেকে রস, কতগুলি ভাব আছে, তার একটি শ্লোক। সংস্কৃত সাহিত্যটা এতই সুন্দর এবং এতই কি বলবো আকর্ষণীয়, তার কারণ হচ্ছে এর প্রত্যেকটা সংজ্ঞা, প্রত্যেকটা বিষয় একেবারে কবিতার ছন্দে রয়েছে। সেটি সহজেই কণ্ঠস্থ করা যায় এবং সহজেই সেটি মেমোরিতে রাখা যায়। তা সেই হিসেবে আমি যে 9টি ভাব সেটি আমি এইভাবেই বলতে পারি। রতির হাস্য শোকশ্চ ক্রোধোৎসাহ ভয়ংস্তথা যুগুপ্সা বিস্ময়শ্চেতি স্থায়ী ভাব প্রকৃতিতা। এইভাবে যে তাহলে চরিত্র হলো, আর এই যে 9টা রস, সেই 9টা রসকে নিয়ে প্রধানত আমরা লক্ষ্য করেছি যে মহাকাব্য মানেই হচ্ছে বীর রস এখানে প্রধান। তবে বীর রসের সঙ্গে করুণ রস থাকবে এবং কোথাও কোথাও তার সঙ্গে বীরের সঙ্গে আরও অন্যান্য রসের সংযোগ ঘটতে পারে, কিন্তু প্রধান রস কিন্তু বীর রস হবে। এখন এই মহাকাব্য তাহলে কী দাঁড়ালো, যে এমন একটি সাহিত্য যেখানে চরিত্র নির্মাণের সঙ্গে বিভিন্ন রসের, বিশেষত বীর রসের প্রয়োগে এমন একটি যুগের কথা বলবে যে যুগটি হচ্ছে কৃত্রিম নয়, অকৃত্রিম যুগ, যেখানে মানুষ অকৃত্রিমভাবে উঠে আসবে এবং সেই অকৃত্রিমতার যে
বিষয় যে কাব্যের মধ্যে দিয়ে প্রকাশ পাবে তাকে আমরা মহাকাব্য বলবো। মহাকাব্যের প্রচুর লক্ষণ আছে, তার মধ্যে অন্যতম একটি লক্ষণ হচ্ছে কমপক্ষে 9টি স্বর্গ থাকবে। স্বর্গ বলতে এখানে স্পেলিংটা দন্তেস্ব গয়ের, স্বর্গ মানে এখানে অধ্যায়, বা আমরা যাকে বলি রামায়ণে যাকে বলেছি কাণ্ড, আমরা কোথাও বলি স্কন্ধ, কোথাও আমরা বলি সেটাকে পর্ব। এইভাবে আমরা মহাকাব্যকে বিশ্লেষণ করি। এখন আমরা এর মধ্যে দিয়ে কতগুলো শর্ট প্রশ্ন এবং তার অ্যান্সার করে যাব। মহাকাব্যের বিষয়টা কী রকম হবে? মহাকাব্যের বিষয় হবে কীরকম? এটা প্রধানত ইতিহাস, পুরাণ এবং লোককথা থেকে সংগ্রহ করতে হবে। আর এর মধ্যে আমি বারবার বলছি যেটা বীরত্বপূর্ণ কাহিনী এবং যুদ্ধ বিষয়টা কিন্তু এখানে থাকবেই। আর মহাকাব্যের সূচনা, আমরা যেহেতু মহাকাব্য ইতোমধ্যেই নিম্ন শ্রেণীতে যখন আমরা ছিলাম, অর্থাৎ স্কুল জীবনে যখন আমরা ছিলাম, সেখানে মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য আমরা পড়েছি। তার প্রথম স্বর্গটাই ছিল কি না অভিষেক, অর্থাৎ এখানে অভিষেক বলতে তাকে রাজকীয় সম্মানে সেই বীরকে বরণ করতে হয়, এবং তাকে এখানে যেমন যাকে বরণ করা হয়েছে মেঘনাদ বধ কাব্যে, তিনি হচ্ছেন গিয়ে মেঘনাদ বা রাবণ পুত্র, এবং তাকে ইন্দ্রজিৎ তাকে বরণ করা হয়েছে সেই বিষয়টি। অর্থাৎ এখানে একটা নমস্ক্রিয়া বলে একটি বিষয় থাকে, সেটির মাধ্যমে এই কাব্যের সূচনা হয়। আর মহাকাব্যের প্রধান রস আমি বলেই দিয়েছি, ইতোমধ্যেই বলা হয়ে গেছে যে সেটি হচ্ছে বীর রস। এছাড়াও যে রসগুলি থাকবে সেটি হচ্ছে শৃঙ্গার থাকবে, শান্ত রস থাকতে পারে, এবং তার সঙ্গে করুণ রসের ফল্গু স্রোত থাকতে পারে। মহাকাব্যের যে গঠন, সেই গঠনটা কেমন হবে? মহাকাব্যের গঠন অনুসারে বলতে গিয়ে অ্যারিস্টটল বলেছেন যে এর 3টি অংশ থাকবে, আদি, মধ্য এবং অন্ত। এর মহাকাব্যের শেষটি কেমন হবে? মহাকাব্যের শেষ হবে কেমন? যে ওই ধর্মের জয় আর অধর্মের পরাজয়, অর্থাৎ একটা চিরাচরিত যে ঘোষণা, অর্থাৎ নীতি বাক্য, সেই নীতি বাক্য অনুযায়ী মহাকাব্য কিন্তু শেষ হবে। অর্থাৎ এখানে যতই শিল্পরূপ থাক আর যতই মহত্ব থাক, যতই গাম্ভীর্য থাক, কিন্তু একটা নীতির উপরে কিন্তু দাঁড়িয়ে থাকবে মহাকাব্য। এছাড়াও আমরা আরও যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্ন করি, সেই প্রশ্নের মধ্যে এরকম দাঁড়াবে যে মহাকাব্যকে আমরা কি ধরনের সাহিত্য বলবো? তাহলে আমরা একে বলবো যে এটা কিন্তু একটু বস্তুনিষ্ঠ। বস্তুনিষ্ঠ, এর মধ্যে বস্তু বিষয়টা বেশি রয়েছে এবং একটা বড় আখ্যানও থাকে। মহাকাব্যের যদি আমরা কোনো তাত্ত্বিক আলোচনা করি তাহলে কার নাম বেশি আসে? মহাকাব্যের তাত্ত্বিক যদি আমরা আলোচনা করি, আমি ইতিমধ্যেই বলেছি সংস্কৃতর বিশ্বনাথ কবিরাজ, এবং তার সঙ্গে আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্স, অর্থাৎ যেখানে ইংরেজি কথা বলছিলাম, এই দুটিকে আমরা সবসময় রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারি। এবার আসবে মহাকাব্য কয় প্রকার ও কি কি? কাব্য প্রধানত আমরা দেখেছি যে 2 প্রকার। সেই 2 প্রকার মহাকাব্যটা হচ্ছে এরকম। একটিকে বলা হয় যে অথেন্টিক এপিক, আরেকটি হচ্ছে লিটারেরি এপিক। আমরা যদি এটাকে বাংলায় তর্জমা করি তাহলে সেটি হবে যে একটি হচ্ছে জাতীয় মহাকাব্য, আরেকটি হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। এখন এই জাতীয় মহাকাব্য কয়টি, কি কি, এই বিষয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের বলতে হবে যে জাতীয় মহাকাব্য কিন্তু পৃথিবী জুড়ে 4টি আছে। গোটা পৃথিবীতে জাতীয় মহাকাব্য অর্থাৎ যে অথেন্টিক এপিক সেটি কিন্তু 4টি। কি কি আছে? রামায়ণ, মহাভারত, ইলিয়াড আর ওডিসি। এ প্রসঙ্গে আসবে
জাতীয় মহাকাব্য যারা রচনা করেছেন তাদের সংখ্যা কটি এবং তাদের নাম কি কি? তাহলে এর সংখ্যা হচ্ছে 3টি। প্রথম জনের নাম হচ্ছে ভারতীয়, যিনি ছিলেন পুরো আগে রত্নাকর দস্যু, পরবর্তীকালে তিনি বাল্মীকি হলেন। এই বাল্মীকি মুনি দ্বারা রচিত রামায়ণ হচ্ছে প্রথম মহাকাব্য এবং এটি হচ্ছে ভারতীয় মহাকাব্য। এই বাল্মীকি রচিত রামায়ণকে আমরা বলি এটি হচ্ছে জাতীয় মহাকাব্য। দ্বিতীয় জাতীয় মহাকাব্যটির নাম হচ্ছে মহাভারত, যার রচয়িতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, সংক্ষেপে ব্যাসদেব রচিত মহাভারত, একে বলা হয় কি না জাতীয় মহাকাব্য। আর তৃতীয়ত গ্রীসের কবি হোমার, তিনি কিন্তু অন্ধ ছিলেন। সেই অন্ধ হোমার তার দুখানি জাতীয় মহাকাব্য রয়েছে, একটির নাম ইলিয়াড, অপরটির নাম ওডিসি। এবার আসবে বাংলা সাহিত্যে যে সমস্ত মহাকাব্যগুলি রয়েছে সেই সমস্ত মহাকাব্যগুলির কী ধরনের। তাহলে জাতীয় মহাকাব্য চলে গেল, এবার আছে যে সাহিত্যিক মহাকাব্য। সাহিত্যিক মহাকাব্যের বাংলা সাহিত্যে উদাহরণ দাও। তাহলে বাংলা সাহিত্যে যদি সাহিত্যিক মহাকাব্যের উদাহরণ দিতে হয় তাহলে আমাদের প্রথমত 4 জনের নাম বলতেই হবে। প্রথম জনের নাম হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, তিনি তার বিখ্যাত একটি মহাকাব্যের নাম হচ্ছে পদ্মিনী উপাখ্যান, আরও আছে 3খানি। এরপর আসবে মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, তৃতীয় হচ্ছে গিয়ে বৃত্তসংহার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের, এবং চতুর্থ হচ্ছে নবীনচন্দ্র সেনের ত্রয়ী মহাকাব্য কুরুক্ষেত্র, রৈবতক এবং প্রভাস। বাংলা সাহিত্যের পাশাপাশি আমরা যদি ইংরেজি সাহিত্যের দিকে দৃষ্টি আকর্ষণ করি বা দেখি তাহলে সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজন সাহিত্যিক মহাকাব্যের রচয়িতা রয়েছেন। এর মধ্যে মিল্টনের প্যারাডাইস লস্ট, ভার্জিলের ইনিদ, দান্তের ডিভাইন কমেডি, এই সমস্ত মহাকাব্যগুলিকে সাহিত্যিক মহাকাব্য বলে মনে করা হয়। এবার আসবে আমাদের যে শর্ট প্রশ্নগুলি, সেই প্রশ্নগুলির মধ্যে থাকছে যে রবীন্দ্রনাথ তিনি এই মহাকাব্য সম্পর্কে কী ধরনের মন্তব্য করেছেন। তার মন্তব্য ছিল কবিতার মধ্যে, নাব্য মহাকাব্য সংরচনে ছিল মনে, ভাবখানি মোর গেল ফাটি হাজারখানি গীতে। রবীন্দ্রনাথ সর্বযুগের সর্বকালের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ একজন সাহিত্যিক, কবি, নাট্যকার, সঙ্গীত রচয়িতা, কিন্তু তিনি মহাকাব্য রচনার ক্ষেত্রে একেবারেই অগ্রসর হননি। তিনি আসলে মহাকাব্যের যে ধারা, মহাকাব্যের যে সমাজ, মহাকাব্যের যে সবথেকে বড় কথা যেটা অ্যাটমসফিয়ার, অর্থাৎ যেটা সিজন যাকে বলি আমরা, মনসুন, সেই সিজন যে চলে গেছে সেটা রবীন্দ্রনাথ কিন্তু অনুভব করতে পেরেছিলেন, এবং যেই জন্য তিনি মহাকাব্যের ধারে পাশে একেবারে ঘেঁষেননি। তিনি কি বলেছেন, ভাবখানি মোর গেল ফাটি হাজারখানি গীতে, অর্থাৎ তিনি পুরো তার যে গীতি কবিতা, অর্থাৎ সেই গীতি কবিতার মধ্যেই তিনি নিমগ্ন হয়েছেন। এবং এ বিষয়ে তাঁর যে গুরু বিহারীলাল চক্রবর্তী, যাকে তিনি ভোরের পাখি নাম বলেছেন, সে বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমরা আসব এপিক শব্দটির পরিভাষা কি। এপিক হলো গিয়ে মহাকাব্য। তন্ময় আখ্যায় কাব্যের মহত্তম বিভাগটির নাম কি? তন্ময় আখ্যান কাব্যের মহত্তম বিভাগটির নাম হচ্ছে মহাকাব্য। মহাকাব্যকে বস্তুনিষ্ঠ বলে কে স্বীকার করেননি? এখানে বঙ্কিমচন্দ্রের কথা আসবে। এরপর আসছে, আমি যে কথাটা পূর্বেই বলেছি আবার বলছি, যে পোয়েটিক্স এটি কে রচনা করেছেন। যেমন
বাংলা সাহিত্য বা ভারতবর্ষের সংস্কৃত সাহিত্য যেমন পৃথিবীর গৌরব বর্ধন করেছে, শুধু সাহিত্য নয়, সঙ্গীত, বিজ্ঞান, সমস্ত দিক দিয়েই দর্শন ভারত যেমন এগিয়ে আছে, তেমনই পৃথিবীর মধ্যে আরেকটি দেশ, আরেকটি জাতি এসব ব্যাপারে এগিয়ে আছে, তার নাম হচ্ছে গ্রিক জাতি। সুতরাং সেই গ্রিসের ইতিহাসবিদ, গ্রিসের দার্শনিক এবং গ্রিসের নাট্যকার এবং গ্রিসের, আমি ইতোমধ্যেই বলে গেলাম যে মহাকাব্যকার, সমস্ত পৃথিবীর মানুষ তাদের কিন্তু কি করে না সম্মান এবং শ্রদ্ধা জানায়। তাই এই যে পোয়েটিক্স, এটি কে রচনা করেছেন? এটা হচ্ছে অ্যারিস্টটল। আর অ্যারিস্টটল বললেই আমাদের যে গুরুকুল, আমরা যেমন গুরুকুলের কথা বলি, ঘরানার কথা বলি, সেরকমভাবে বলতে হবে যে সক্রেটিসের শিষ্য ছিল প্লেটো এবং প্লেটোর শিষ্য ছিল অ্যারিস্টটল। তাই এই সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল, তাই এখানে পোয়েটিক্স হচ্ছে গিয়ে সমস্ত সাহিত্যের যাকে বলা হয় বিশ্লেষণ করা হয়েছে, সেটি হলো এই পোয়েটিক্স, যেটাকে আমরা বলি যে নন্দন তত্ত্ব, অর্থাৎ এস্থেটিক, এবং যার মধ্যে দিয়ে আমরা সমস্ত বিশ্লেষণ এবং তার যে রূপ এবং তার যে প্রকৃতি, সেটা কিন্তু বিচার করতে গেলে পোয়েটিক্স একটি রেফারেন্স গ্রন্থ হিসাবে প্রায় সময়ই উল্লেখ করতে হয়। এবার আসবে সাহিত্য দর্পণ গ্রন্থটি কার লেখা? সাহিত্য দর্পণ গ্রন্থ আমি ইতপূর্বেই বলে দিয়েছি, বিশ্বনাথ কবিরাজের লেখা। আদি মহাকাব্যকে আমরা কি বলবো? আদি মহাকাব্যকে আমরা বলতে পারবো এরকম করে, এপিক অফ গ্রোথ, এটা বলা যেতে পারে। ইংরেজিতে আধুনিক মহাকাব্যকে আমরা কি বলবো? লিটারেরি এপিক আমরা বলে দিয়ে গেছি। এবং লিটারেরি এপিকের বাংলা এবং সংস্কৃত যে এবং ইংরেজি আমরা যে উপমা তুলনা দিয়েছি, সেগুলিও আমরা এ প্রসঙ্গে উল্লেখ করেছি। একটি আদি মহাকাব্যের নাম লেখো। একটি আদি মহাকাব্যের নাম হলো রামায়ণ। এই কয়েকজন ইংরেজি সাহিত্যিক যারা মহাকাব্য রচনা করেছেন, বিশেষ করে আধুনিক যেটা লিটারেরি এপিক, তাদের নাম বলো, তখন লাস্ট হবে ভার্জিল, মিল্টন, ট্রাসো, কময়েন্স, ম্যাথু আর্নাল্ড প্রভৃতি। আর বাংলা সাহিত্যে আমি চারজনের নাম ইতিমধ্যেই বলে দিয়েছি, মধুসূদন, হেমচন্দ্র, নবীনচন্দ্র এবং রঙ্গলাল। এবার আসবে যে মধুসূদন দত্তের বিখ্যাত সাহিত্যিক মহাকাব্য কোনটি? সেটি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এবার আসবে মেঘনাদ বধ কাব্যে কটি সর্গ আছে? 9টি সর্গ আছে। মেঘনাদ বধ কাব্যের মূল বিষয় কী থেকে নেওয়া হয়েছে? রামায়ণ থেকে নেওয়া হয়েছে। এবার এখান থেকে আসতে পারে যে মেঘনাদ বধ কাব্যের নায়ককে, তাহলে মেঘনাদ বধ কাব্যের টোটাল যে কাব্যটা, তার নায়ক হচ্ছে রাবণ। কিন্তু এক একটা পার্টে আবার কখনো কখনো অন্যরাও নায়কত্ব করার চেষ্টা করেছে, যেমন কখনো ইন্দ্রজিৎ, কখনো রামচন্দ্র, সেক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর মহাকাব্যের মধ্যে যে আধুনিক বিষয়গুলি রয়েছে সেগুলি কি কি? এই মহাকাব্যের অভ্যন্তরে রয়েছে কিন্তু এই বড় যে রণদামামা বা রণতুর্য যতই বাজানো হোক না কেন, তার মধ্যে কিন্তু রেনেসাঁস লুকিয়ে আছে, অর্থাৎ নবজাগরণ। সেই নবজাগরণের মধ্যে যে কয়েকটা যে বিষয় রয়েছে, যেমন দেশপ্রেম, জাতীয়তাবাদ যাকে বলে, বা স্বাধীনতার জন্য মানুষের যে সংগ্রাম। দ্বিতীয়ত হচ্ছে মানুষ ক্রমশ কুসংস্কার মুক্ত হবে। তৃতীয়ত নারী জাতির প্রতি সম্মান এবং তাদের যে মর্যাদা, সেটা কিন্তু ঘোষিত হবে। সর্বোপরি মহাকাব্যে একটা বৃত্ত বা আঙ্গিক কিন্তু নিখুঁত হওয়া দরকার আছে। মহাকাব্য রচনার ক্ষেত্রে ভাষা কিন্তু খুবই গুরুগম্ভীর হবে। ভাষা কিন্তু যথেষ্ট পরিমাণে একেবারে ধ্বনিময় হবে। যেমন আমরা মেঘনাদ বধ কাব্য থেকে যদি আমরা আলোচনা করি, তাহলে সেখানে যে ধরনের ধ্বনি ঝঙ্কারময়, অর্থাৎ ভাষার যে মধ্যে আমরা দুটো ভাগ করি, ইতিমধ্যেই ভাগ করে ফেলেছি,
সেটা হচ্ছে একটা হচ্ছে প্রসাদ গুণ, আর একটা হচ্ছে তার ওজগুণ। সেই ওজগুণ এবং প্রসাদ গুণের উল্লেখ আমরা পেয়েছি ভারতচন্দ্র রায়ের বিখ্যাত অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ থেকে, এবং সেই কাব্যের মধ্যেই দেখা যাচ্ছে তিনি পরিষ্কার বলেছেন যে পড়িয়াছি যেই মতো লিখিবারে পারি, কিন্তু সেসব লোকে বুঝিবারে ভারী, না রবে প্রসাদ গুণ না হবে রসাল, অতএব কহি ভাষা যাবনি মিশাল। তা মধুসূদন দত্তের এই যে ওজগুণ সমৃদ্ধ যে শব্দ চয়ন, সেটাতে এইভাবে আমরা একটা উদাহরণ দিতে পারি, দিনে দিনে হীনবীর্য রাবণ দুর্মতি, যাদব প্রতিরোধ যথা চলার মেনিরে। সুতরাং এইভাবে আমরা মহাকাব্যের প্রশ্নগুলোর উত্তর আমরা করলাম। এছাড়াও আমরা বলতে পারি যে মহাকাব্যের কতগুলি কমপক্ষে স্বর্গ থাকবে, সেটি আমি বলেছি, ইতোমধ্যেই বলে দিয়েছি, কমপক্ষে 9টি এবং 31টিও থাকতে পারে, 9টি থেকে 31টি, যতগুলোর মধ্যে মানে কমপক্ষে 9টি, যেটা মধুসূদন দত্তের রয়েছে। আর এর কাহিনী কেমন হবে আমি বলে দিয়েছি, কাহিনী হচ্ছে স্বর্গ, মর্ত্য, পাতাল, একবারে ত্রিভুবন, এই জুড়ে এর বিস্তার থাকবে। মহাকাব্যের নায়ক কেমন হবে বলে দিয়েছি, এটা ধীরোদাত্ত হবে। তার নায়ক 3 রকমের, ধীরোদাত্ত, ধীরোদ্ধত আর ধীরললিত। এখানে হলো, আর নায়ককে কেমন বংশে জন্মগ্রহণ করতে হবে, একেবারে বনেদি বংশ যাকে বলে একেবারে সদ্বংশ, ধীরোদাত্ত, যাকে আমরা এই যুগে বলি ইংরেজি ভাষায় যাকে বলি এলিট, সেই এলিট হতে হবে। এবং শুধু বংশ পরম্পরায় এলিট হলে হবে না, তার শারীরিক সক্ষমতা, বুদ্ধির দীপ্তি, সমস্ত দিক দিয়ে তাকে কিন্তু একেবারে শ্রেষ্ঠ হয়ে উঠতে পারবে। মহাকাব্যের গঠন কেমন হবে, গঠন আমি বলেছি খুব সংহত, সুসংহত হবে, একবার সুন্দর। এপিক শব্দটি আমরা কোন শব্দ, কোথা থেকে এসেছে বা কোন শব্দ থেকে এটি নেওয়া হয়েছে, এটি ইপস থেকে নেওয়া হয়েছে। ইপ শব্দটির অর্থ হচ্ছে গান, তার মানে এপিক কিন্তু আজকে যেভাবে আমরা পঠন পাঠন করি সেরকম নয়, আসলে এপিক গান করে বেড়ানো হতো। এবং যে ভারতবর্ষের যে আদি মহাকাব্য রামায়ণ, সেটাও শোনা যায় যে বাল্মীকি এটি সম্পূর্ণ রচনা করেননি, সংস্কৃত সাহিত্যে বিষয়ে আছে প্রক্ষিপ্ত, অর্থাৎ গায়কেরা বা কথকেরা এরা মূল যে রামায়ণের যে অংশটিকে ক্রমশ বাড়িয়েছে, এবং বিশেষত রামায়ণের যে প্রথম অংশটি অর্থাৎ যে আদিকাণ্ড এবং রামায়ণের যে শেষ উত্তরকাণ্ড, এগুলো নাকি পরবর্তীকালে সংযোজিত হয়েছে। সুতরাং রামায়ণের মতো এই সমস্ত মহাকাব্যগুলিতে কিন্তু পরবর্তীকালে প্রক্ষেপ ঘটেছে, এবং এই প্রক্ষিপ্ত হওয়ার কারণ হচ্ছে এই গান করে করে মানুষের মনোরঞ্জন করার জন্য এগুলি কিন্তু ব্যবহৃত হতো। এপিক অফ গ্রোথ কাকে বলে? এপিক অফ গ্রোথ, মৌলিক কালজাত জাতীয় জীবন সমর্থিত কাব্যকে এপিক অফ গ্রোথ বলে, যেমন রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি। এছাড়াও এই ধরনের যে এক ধরনের শ্রোতা থাকে যে যারা সচেতন, এবং সে মহাকাব্য যাতে পুরাণের সঙ্গে একটা সম্পর্ক থাকে। প্রাচীনকালে পুরাণ নির্ভর যে জীবন যাপন আমাদের ছিল, যেখানে আমাদের সমস্ত সমাজ ব্যবস্থা, বিশেষ করে ভারতীয় যে সমাজ ব্যবস্থা, যেখানে মনু সংহিতা যার দ্বারা নিয়ন্ত্রিত হতো, সেই পুরাণের প্রতি একটা আনুগত্য কিন্তু থাকতে হবে। পরবর্তীকালে অবশ্য এই আনুগত্য মধুসূদন দত্ত ত্যাগ করেছিলেন, সে পরের কথা। আজকে আমরা মোটামুটি এপিক সম্পর্কে, মহাকাব্যের সংরূপ সম্পর্কে আলোচনা করলাম, এবং এখানেই আমরা এই ভিডিওটি সমাপ্ত করছি। তোমরা সকলে ভালো থাকবে।